वन्दे मातरं सुजलां सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमितो द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरम्। कोटि कोटि कंठ कल कल निनाद करले द्विसप्त कोटि भुजोई धृत खर करबाले अबला केनो मा एत बोले बहुबल धारिणी नमामि तरिणी रिपुदल बारिणी मातरम। तुमी विद्या तुमी धर्म तुमी हृदि तुमी नर्म तं हि प्राण शरीरे बाहुते तुमी मा शक्ति हृदये तुमी मा भक्ति तुम्हारी प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे तं हि दुर्गा दश प्रहरन धारिणी कमल कमल दल विहारिणी वाणी विद्यादायिनी नमामि तं नमामि कमलम अमलं अतुलं सुजलं सुफलं मातरं वन्दे मातरं सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरम्।
বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই মায়ের কথা আজকে, এই মায়ের কথাই তো আজকে, যে মা আমাদের দেশমাতৃকা, যে মা আমাদের ভারত মাতা। কিন্তু কথা শুরু হলো কবে? কথা শুরু হলো বহুকাল আগে। হ্যাঁ, খ্রিস্টেরও আগে, হ্যাঁ বুদ্ধেরও পরে, হ্যাঁ শ্রাবণ বেলগোলায়, কেরালায় শ্রাবণ বেলগোলাতে। সেদিন কথা হচ্ছিল, আসলে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন তো চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, স্বাধীন ভারতের, ভারতবর্ষের জম্বুদ্বীপের অন্যতম প্রধান সম্রাট। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি মৃত্যুকে বরণ করবেন। তা ধরে নিন তার মৃত্যুর কিছু আগে তার যিনি প্রধান উপাস্য দেবতা, যাকে নরদেহে দেবতা বলে তিনি জানেন, তিনি কে? তিনি হলেন স্বয়ং অমিতাভ গৌতম বুদ্ধ। তা বুদ্ধ এসেছেন তার সঙ্গে দেখা করতে। বুদ্ধ এসে বলছেন, তুমি সিদ্ধান্ত নিলে পুত্র? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিলাম ভন্তে। তুমি যখন রাজ চক্রবর্তী হয়েছ, আমার স্বপ্নে দেখা যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গড়েছ, তখন তুমি মৃত্যুর সিদ্ধান্ত কেন নিলে? কেন জীবনের উপান্তে পৌঁছতে চাও? চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলগোলায় তিনি মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বললেন, আমি উপান্তে পৌঁছতে চেয়েছি, কারণ ভন্তে আমি জানি আমার পুত্র সমুদ্রগুপ্ত উপযুক্ত সন্তান। সেই ভারত ভূখণ্ডকে রক্ষা করতে পারবে, যে ভারত ভূখণ্ডের স্বপ্ন আপনি দেখেছিলেন। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে ভন্তে, আপনি কি আমার সেই প্রশ্নের উত্তর দেবেন? বুদ্ধ প্রত্যুত্তরে বললেন, বলো কি তোমার প্রশ্ন? চন্দ্রগুপ্ত মৌর্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি তো সৎধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, আপনি অহিংসা ধর্মের পূজারী ছিলেন, আপনি প্রতিষ্ঠা করেছিলেন সেই অদ্ভুত ভারতবর্ষ আপনি চেয়েছিলেন, আপনি বিম্বিসারকে স্বপ্ন দেখিয়েছিলেন, আপনি। হ্যাঁ, আমি বিম্বিসারকে স্বপ্ন দেখিয়েছিলাম। আপনি তো বলেছিলেন রাজ চক্রবর্তী হতে। সামান্য শ্রেণিক বিম্বিসার মগধ থেকে যখন সমগ্র জম্বুদ্বীপে ছড়িয়ে ফেলেছিলেন তার সাম্রাজ্য, তখনই পুত্র অজাতশত্রু এসে বিদ্রোহ করলেন। আপনি সেই বিদ্রোহকে রোধ করতে পারলেন না কেন? বুদ্ধ বললেন, তার উত্তর দিতে গেলে তোমাকে তো অনেক অতীতে ফিরিয়ে নিয়ে যেতে হবে পুত্র। কোন অতীত ভন্তে? কোন অতীত? বিম্বিসারের সাম্রাজ্যের সময়ের সেই অতীত? না না না, সেই অতীত না। তবে কোন অতীত? কোন অতীতে নিয়ে যাবেন আপনি আমাকে? আরো 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 দূরে। কত দূরে? কত দূরে? তাহলে কি আপনি সম্রাট অশোকের সময় নিয়ে যেতে চান? সে তো আগামীতে, সে তো ভবিষ্যতে। না না না, তাও নয়। তোমাকে আমি অতীতে নিয়ে যেতে চাই, এই জম্বুদ্বীপের সুদিনে নিয়ে যেতে চাই। তোমাকে নিয়ে যেতে চাই সেই সময় যখন শুধুমাত্র ব্রাহ্মণরা ছিলেন এই বিশ্বে একমাত্র। ব্রাহ্মণ? আপনি ব্রাহ্মণ্য ধর্মের তো ঘোর বিরোধী, তবে ব্রাহ্মণদের কথা বলছেন। ব্রাহ্মণ মানে কি আর শুধুমাত্র জনয়ুধারী, পৈতেধারী ব্রাহ্মণ? তা নয়। তবে শোনো পুত্র, আজ থেকে সহস্র সহস্র বৎসর পরে এই ভারত ভূখণ্ডে জন্ম নেবে এক সন্তান। তার নাম হবে, সন্ন্যাস ধর্মের নাম হবে বিবেকানন্দ। তিনি ব্যাখ্যা করবেন ব্রাহ্মণ আসলে কাকে বলে। যে যুগে শুধু ব্রাহ্মণ ছিল সব কিছু, আমি তোমাকে সেই যুগে নিয়ে যাব। সেই যুগের নাম সত্যযুগ। হ্যাঁ, সত্যযুগ। সত্যযুগের কথা তো ইতিহাসে জানি। সত্যযুগ কি বাস্তব? সত্যযুগ বাস্তব নয় পুত্র। সত্যযুগ বাস্তব নয়। হিম বিদ্যুতের মতো হাসি খেলে যায় বুদ্ধের মুখে। তিনি বলতে চান সত্যযুগ যে কতটা বাস্তব, সেই বাস্তবে প্রাসাদ ষড়যন্ত্রের কাহিনী, রামায়ণের কাহিনী, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কাহিনী বলে তিনি বলেন, দেখো, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম
যিনি সুদূর শ্রীলঙ্কা ভূমি পর্যন্ত দখল করলেন, যিনি অসুর বিনাশ করলেন, যিনি সদ্ধর্ম প্রতিষ্ঠা করলেন, দেখো তাকেও তো পরাজিত হতে হলো তার পুরুষকারের কাছে। তাকেও তো পরাজিত হতে হলো কাদের কাছে জানো পুত্র? কাদের কাছে? কাদের কাছে বলতে? আমাকে তো পরাজিত হতে হয়নি, না তোমার সাম্রাজ্য তোমাকে পরাজিত হতে হয়নি চন্দ্রগুপ্ত, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে পরাজিত হতে হয়েছিল। প্রকৃতিপুঞ্জের কাছে পরাজিত হতে হয়েছিল। প্রকৃতিপুঞ্জ মানে কি? মানে প্রজাপুঞ্জ। সেই প্রজাপুঞ্জ আপনি যাদের বলছেন ব্রাহ্মণ, সত্যযুগে সবাই ব্রাহ্মণ ছিল, যে কথা ব্যাখ্যা করবেন স্বয়ং বিবেকানন্দ, আরো হাজার হাজার বছর পরে আসবেন তিনি ব্যাখ্যা করবেন সত্যযুগে সবাই ব্রাহ্মণ ছিল বলে, সত্যযুগে কোনো পাপ ছিল না বলে। হ্যাঁ, পাপ ছিল, প্রাসাদ ষড়যন্ত্র ছিল। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি গণতন্ত্রকে মর্যাদা দিয়েছিলেন বলে, পত্নীকে পরিত্যাগ করেছিলেন বলে, কাল পুরুষের নির্দেশে সরজ নদীর হিম জলে তাকে জীবন বিসর্জন দিতে হয়েছিল। প্রিয় ভ্রাতা লক্ষণকে তাকে ত্যাগ করতে হয়েছিল। ঋষি দুর্বাসার অভিশাপে তিনি নিজেকে আত্মবিসর্জন দিয়ে পুত্রদয়কে সিংহাসনে অধিষ্ঠিত করে গেছিলেন। তাহলে তার সঙ্গে আপনার অজাতশত্রুর সম্পর্ক কি? যুগে যুগে কালে কালে তাই তো ঘটেছে। হিমবিদ্যুতের মতো হাস্য হেসে তিনি বলেন, তাহলে চলো তোমাকে আরেকটা যুগে নিয়ে যাই, আরেক যুগে নিয়ে যাই। ওই সত্যের পরে এলো দাপর যুগ। তখন, হ্যাঁ, আপনি শ্রীকৃষ্ণের কথা বলতে চান। হ্যাঁ, শ্রীকৃষ্ণের কথাই তো বলতে চাই, কিন্তু এ কথাও বলতে চাই এই ভারতভূমি তখনও পর্যন্ত, দেখো, তুমি খেয়াল করে দেখো দুটি মহাকাব্যে কি কথা বলা হয়েছে, ভালো করে দেখো পুত্র, দেখো বৎস, তাকিয়ে দেখো। দেখো কি হয়েছিল সেই ভারতে। সেই ভারতে ভ্রাতার সঙ্গে ভ্রাতার সংঘর্ষ বেঁধেছিল। সেই ভারতে মর্যাদা পুরুষোত্তম হিসেবে, পুরুষকারের প্রধান প্রবক্তা হিসেবে শ্রীকৃষ্ণ এসেছিলেন, কিন্তু মনে রেখো তিনিও কিন্তু সংগঠিত করেছিলেন। তিনি এক ছাতার নিচে, যে কথা আমি বিম্বিসারকে বুঝিয়েছি কিন্তু ব্যর্থ হয়েছি, এক ছাতার নিচে তিনি এনেছিলেন বলেই তিনি কথা বলেছিলেন। তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, তিনি গোপেদের ঘরে পরিপালিত হয়েছেন, তিনি জন্মেছেন ক্ষত্রিয় বংশে, তারপর তিনি রাজধর্ম পালন করেছেন। অথচ তিনি নিজের রাজত্ব নয়, সমগ্র ভারতবর্ষকে এক ছাতার তলায় এনেছেন। সমস্ত অন্যায়কারীদের, উৎপীড়কদের তিনি বিনাশ করেছেন স্বহস্তে, না হলে অন্যের হাত দিয়ে। তার অস্ত্রের নাম ছিল কি? তার অস্ত্রের নাম ছিল অর্জুন। অর্জুন, যাকে তিনি সখা বলে ব্যাখ্যা করেছেন, সেই অর্জুন। আচ্ছা, তাই নাকি? তাহলে আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যান, আপনি আমাকে বলুন অজাতশত্রুর সঙ্গে আপনার এই সংঘর্ষ কেন হলো? তাহলে তোমাকে একটি কাহিনী বলতে হবে। তুমি কি শুনতে আগ্রহী? তুমি তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছো, তুমি তো প্রায়োপবেশনে যেতে চাও। এই শ্রবণ বেলগোলাতে তোমার সমাধি রচিত হবে। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি যেমন পাটলিপুত্র দুর্গ তৈরি হওয়ার সময় গঙ্গা আর সোনের ত্রিভুবনে আমি দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি স্পষ্ট বলেছিলাম হিরণ্যবাহু আর গঙ্গার এই সঙ্গম স্থলে যে দুর্গ গড়ে উঠবে, যে উদক দুর্গ গড়ে উঠবে, সেই দুর্গ আগামী দূর ভবিষ্যৎ পর্যন্ত পরিচালিত করবে ভারতের ভবিষ্যৎ ইতিহাসকে। তেমনি আজ দেখতে পাচ্ছি তোমার প্রায়োপবেশনের পর একের পর এক সংঘটনা ঘটবে। তুমি ভাবছো তোমার পুত্র সমুদ্রগুপ্ত সাম্রাজ্য রক্ষা করতে পারবেন। আমি বলছি পারবেন না। পারবেন না? হ্যাঁ পারবেন, তার জীবদ্দশায় পারবেন। তারপরে তার পুত্র স্কন্দগুপ্ত, তিনি হরিণ কেশরী হবেন। তারপর স্কন্দগুপ্ত বিবাহ করবেন না, মাত্র 50 বর্ষে তার মৃত্যু ঘটবে। তার মৃত্যুর পর আবার এই ভারত ভূখণ্ড আবার টুকরো 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 হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র রাজা, ক্ষুদ্র ক্ষুদ্র নৃপতি, তাদের আগ্রহ, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ঈর্ষা, ক্ষুদ্র ক্ষুদ্র নিরংসা আবার বিধ্বস্ত করে দেবে সংহতি। আর যখনই সংহতি বিধ্বস্ত করে দেবে, তখনই পশ্চিম থেকে, তখনই উত্তর থেকে, তখনই বারবার করে ভারতের অভ্যন্তরে ঘটবে আগ্রাসন, ঘটবে সাম্রাজ্যবাদ, ঘটবে নৃশংসতা, সদ্ধর্ম আবার বিনষ্ট হবে। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। তবে আপনি সেই ইতিহাস আমাকে বলুন। মৃত্যুর পূর্বে আমি শুনতে চাই কি বলেছিলেন সেদিন অজাতশত্রু এসে আপনাকে। তিনি তো পিতাকে হত্যা করেছিলেন,
অন্ধকূপে হত্যা করেছিলেন আপনার প্রিয় শিষ্য বিম্বিসারকে। বিম্বিসার তো আপনার থেকে বয়সে বড় ছিলেন। আপনি কেন মগধ ত্যাগ করলেন? আপনি কেন বেলুবন ত্যাগ করলেন? আপনি কেন? এত কেনর উত্তর আমি তোমাকে দিতে পারি। কস্তং, প্রতিটি কস্তংয়ের উত্তর আমি তোমাকে দেব। তার আগে তোমাকে দেখাবো আগামীতে ভারতের ইতিহাস কেমন করে গড়ে উঠছে, কেমন করে বারে বারে সব ধর্ম বিনষ্টিত হচ্ছে, কেমন করে বহিঃশত্রু হামলা বারবার করে ভারতের সংহতি বিনষ্ট করছে, আর কেমন করেই বা তোমার উত্তর পুরুষেরা সংহত হতে পারছে না বলে তাদের সংস্কৃতি ধ্বংস হচ্ছে। তুমি কোন কাহিনী আগে শুনতে চাও? আমি আগে শুনতে চাই অজাতশত্রু কি করলেন আপনার সঙ্গে, কেন আপনি ত্যাগ করলেন বেলুবন বিহার, কেন আপনি ত্যাগ করলেন মগধ, কেন আপনি ত্যাগ করলেন আপনার প্রিয় শিষ্যদের, কেন মাত্র 5 জনকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে চলে গেলেন, কেন কোনো প্রতিবাদ করলেন না? আপনার তো বিরাট সমর্থন ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমার তো সৈন্যদল ছিল না পুত্র। আমি তো সেনাবাহিনীর নায়ক ছিলাম না, আমি যুগন্ধর ছিলাম। আমার দর্শন ছিল, যেমন শ্রীরামচন্দ্র যুগন্ধর ছিলেন তার দর্শন ছিল, যেমন শ্রীকৃষ্ণ যুগন্ধর ছিলেন তার দর্শন ছিল, আমারও দর্শন ছিল। আমার দর্শন দিয়ে আমি ব্যাখ্যা করেছি। তাহলে কি ঘটেছিল সে রাত্রে? কোন রাত্রে? আপনি যে বললেন মগধ ত্যাগ করার আগের রাত্রে বিম্বিসারের মৃত্যুর পর আপনার কাছে, হ্যাঁ আমার কাছে অজাতশত্রু সাক্ষাৎ করতে এসেছিল। আমি তখন বেলুবনে গন্ধকুটিতে ছিলাম। অজাতশত্রু পিতার আসনে বসেছে। তার নাম ছিল কুনিও। সেই নাম পরিত্যাগ করেছে সে। জন্মসূত্রে তার একটি হাত বঙ্কিম ছিল বলে তার নাম ছিল কুনিও। কিন্তু ব্রাহ্মণ্যের বাদে সহায়তা গ্রহণ করে অহিংস ধর্মকে সে রাজপুরী থেকে শনিতে স্রোতে মুছে দিয়েছিল। তোমাদেরই এক কবি, তোমার উত্তরপুরুষ, এই কাহিনী ব্যাখ্যা করবেন। অবদান শতকে যে কাহিনী আছে, শ্রীমতী নামের পূজারিনীর যে কাহিনী আছে, সে কথা পরে। চলো পুত্র, তোমাকে বলি, সেই রাত্রে আমি হঠাৎ করে শুনতে পেলাম বক্রগতির অশ্বক্ষুরধ্বনি বহুদূর থেকে যা শোনা যাচ্ছিল। সেই অশ্বে আরোহী হয়ে একা অজাতশত্রু নয়, তার মহামন্ত্রী বর্ষকারকে নিয়ে সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসে বলেছিল, আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব যদি আপনি মগধ ত্যাগ না করেন। তাই পরের দিন আমি 6 জন শিষ্যকে নিয়ে মগধ ত্যাগ করেছিলাম। তাহলে উত্তর পর্বে কি ঘটল? আপনি আমাকে বলুন। আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। উত্তর পর্বে পুত্র, উত্তর পর্বে তোমাকে নিয়ে যায় 1000-1500 বছর পর। তোমাকে নিয়ে যায় এই বিক্রমশিলা মহাবিহারে তোমাকে নিয়ে যাব এক জ্ঞানী ব্যক্তির কাছে। তার নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল সাম্রাজ্যের আমলে তিনি হবেন এক বৌদ্ধ ভিক্ষু। এই অতীশ দীপঙ্করের স্বাতন্ত্র সূচক প্রতিকৃতি তিব্বতের কদম্ব আশ্রম থেকে উদ্ভূত হবে অনেক পরে। তিনি জন্ম নেবেন। এরপর যে মহাপুরুষ, সে যীশু খ্রিস্টের খ্রিস্টাব্দ অনুযায়ী 982 খ্রিস্টাব্দে। এই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান চলে যাবেন সুদূর তিব্বত। সেখানে তিনি সদ্ধর্ম প্রচার করবেন। কিন্তু এখানে তোমার এই ভারত ভূমিতে, তোমার সাধের সাম্রাজ্য, সেখানে কি ঘটবে প্রভু? কি ঘটবে বন্দে? সেখানে কি ঘটবে? সেখানে একের পর এক অনাচার ঘটবে, একের পর এক সাম্রাজ্যবাদের বিস্তার ঘটবে। মাঝে শুধুমাত্র এক ব্যক্তির কথা আমি বলবো তোমাকে। তার নাম পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহান কে? হরিয়ানা আর রাজস্থানের কিছুটা অংশের রাজত্ব থাকবে তার হাতে। দিল্লি আর আজমিরের হবে তার সাম্রাজ্য, তার রাজধানী। কিন্তু সুদূর আরব দেশ থেকে মোহাম্মদ ঘড়ি নামের একজন এসে প্রথমে তার সঙ্গে যুদ্ধে পরাস্ত হবে, তারপরে তাকে যুদ্ধে
তার সঙ্গে আবার যখন যুদ্ধ হবে, দ্বিতীয়বারও পরাস্ত হবে, তখন আত্মসমর্পণ করে তাকে ছলে বলে কৌশলে নিয়ে যাবে গজনী। সেখানে তার সমাধি রচিত হবে। তুমি কি জানো পুত্র, আজও পৃথ্বীরাজ চৌহানের মৃতদেহের ওপর যে সমাধি তৈরি করা হয়েছে, প্রতিদিন সেখানে বিধর্মীরা গিয়ে লাথি মারে প্রতিবার। কেউ নেই রক্ষা করার জন্য। কেউ একবারও বলেনি তোমার স্বাধীন ভারতবর্ষে যে পৃথ্বীরাজ চৌহানের হৃদ গৌরব ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, সে তো খুব কষ্টের কাহিনী। আপনি তারপর কার কথা বলবেন? তারপর বলবো, তারপর নিয়ে যাব 1486 খ্রিস্টাব্দে, শকাব্দের হিসেবে, কনিষ্কের শকাব্দ হিসেবে 1407 শকাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমায় নবদ্বীপে জন্মগ্রহণ করবেন একজন। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। জগন্নাথ মিশ্র পূর্বে শ্রীহট্টে বাস করতেন, পরে তিনি গঙ্গাবাসের উদ্দেশ্যে নবদ্বীপে বাস করা শুরু করেছিলেন। এই ক্ষুদ্র যে বালকটি পরবর্তীকালে সে আচণ্ডালে কোল পেতে দেবে, আমারই মতো সে বলবে, একই কথা বলবে। কি বলবে সে? সে বারবার করে শুধু একই কথা বলবে, বলবে সকলের মধ্যেই রয়েছে জীব ও জ্ঞানে শিব, তারই পূজা করা দরকার। বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরিল কায়া। তারপর 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 কি কথা বলবেন আপনি? তারপরে চলো 1556 থেকে 1605 এই ভারত ভূখণ্ডের শৌর্যের কথা বলি, 12 জন ভূঁইয়ার কথা বলি। এই 12 জন ভূঁইয়া এই ভারত ভূখণ্ডের ঐক্য সংহতি বিনষ্ট হতে দেবে না, সুদীর্ঘকাল তারা বজায় রাখবে। আপনি তো খালি বলছেন যে কথা, শুধু বঙ্গভূমের কথা। হ্যাঁ, বঙ্গভূম, যাবতীয় উজ্জীবন তো বঙ্গভূমে ঘটেছে। তাই বঙ্গভূমের কথাই তো আমাকে বলতে হবে পুত্র। চলুন, বুদ্ধ, চন্দ্রগুপ্ত মৌর্য, তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে আমরা একটু হাত দিয়ে, নিজেদের অন্তর্দৃষ্টি দিয়ে, নিজেদের সন্ধান দিয়ে খুঁজে দেখি, তারা যেখানে আমাদের ছেড়ে দিলেন সেই 12 ভূঁইয়ার সময়ের পর থেকে আমরা একটু খুঁজে দেখি কি ছিল ভারত ভূখণ্ডে, কি ঘটেছিল, কি আমাদের এনে দিল আজকের এই দিনটি পর্যন্ত, এই 74তম স্বাধীনতার দিনটি পর্যন্ত, যার কথা বুদ্ধ বললেন যে সঠিক ব্রাহ্মণ বলে যদি কাউকে মানতে হয়, তিনি যে জন্মেছিলেন দত্ত কুলোদ্ভব, অথচ তিনি ব্রাহ্মণের কথা বলে গেছিলেন। ব্রাহ্মণ শুধুমাত্র জন্মসূত্রে হয় না, ব্রাহ্মণ হয় জ্ঞানে, ব্রাহ্মণ হয় প্রজ্ঞায়। ব্রাহ্মণ তাকে বলে যে ব্যক্তি সমস্ত মানুষকে সমান দৃষ্টিতে দেখতে পারেন, যার সমস্ত লোভ অন্তর্হিত হয়েছে। কে বলেছিলেন সে কথা? বিবেকানন্দ বলেছিলেন। কে বলেছিলেন সে কথা? বিবেকানন্দ বলেছিলেন। বিবেকানন্দ অব্দি আসার আগে আমরা আর একজনের নাম বলবো। সোয়াই গ্রাম নিবাসী এক বিদুষী বাঙালিনী কন্যা হটি বিদ্যালঙ্কার। তাঁর পিতা রূপেন্দ্রনাথ, যিনি প্রথম সতীদাহ রদ করার চেষ্টা করেছিলেন, বল্লালী বালাইতে যে সতীদাহ চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের ওপর। তারপর চলে আসুন, আরেকটু এগিয়ে আসি, স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ছিন্ন 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 ছবি পৃথক পৃথক করে দেখি। 26শে সেপ্টেম্বর 1820, তার আগে 22শে মে 1772। 1772-এর 22শে মে জন্মালেন আর এক ব্যক্তি, তার নাম রামমোহন রায়। তিনি কি করলেন? রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রেখে গেলেন। সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টা করলেন। ইতিমধ্যে কিন্তু ইংরেজ শাসন কায়েম হতে শুরু করেছে। আর 26শে সেপ্টেম্বর 1820, ঊনবিংশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখে ভাষা জোগালেন, সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য লাভ করলেন বিদ্যাসাগর উপাধি। তারপর 18ই ফেব্রুয়ারি 1836
পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায়। রামকৃষ্ণ পরম হংস বলে যাঁর খ্যাতি হলো, যিনি আজও ভক্ত সমাজে অবতার রূপে পূজিত হন। আর তারপর 12 জানুয়ারি 1863 দত্তকুলোদ্ভব স্বামী বিবেকানন্দ, যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি কি করলেন? তিনি 1894 খ্রিস্টাব্দে চলে গেলেন আমেরিকায়। সেখানে প্রচার করলেন এই প্রাচীন বিশ্বাসের কথা, যে কথা বলছিলেন বুদ্ধ, যে কথা বলছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যে কথা বলেছেন সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, অশোক থেকে শুরু করে প্রতিটি প্রধান প্রধান ব্যক্তিত্ব। এবারে আসুন 1861। জন্ম নিলেন কে? জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন একটি দৃশ্য দেখি। 1905 সাল, 1861 থেকে 1905 সাল, বছরের হিসেব আপনি করবেন, আমি আপনাকে দৃশ্যটি দেখাবো। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে একটি মিছিল বেরিয়েছে। সেই মিছিলের উদ্দেশ্য একটাই, বঙ্গভঙ্গ রোধ করা। সকলের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন তিনি, আর বলছেন সবাইকে সমানভাবে এক স্তরে নিয়ে আসতে। প্রধা পুরুষ। 1914 সাল ব্রিটিশ সরকার এই রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দিল নাইটহুড, স্যার উপাধি। চলুন 1919 সাল জালিয়ানওয়ালাবাগে জেনারেল ওডায়ারের নেতৃত্বে নিরীহ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধার ওপর নির্বিচারে গুলি চালিয়ে কেউ জানে না কতজনকে হত্যা করেছিল ব্রিটিশ সরকার। তার প্রতিবাদে এই রবীন্দ্রনাথ ঠাকুর 1914 সালে পাওয়া নাইটহুড বা স্যার উপাধি ত্যাগ করলেন। ততদিনে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি পূর্বক্ষেত্রে কি করবেন? তিনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। তিনি কি করবেন? অগ্নিযুগের বিপ্লবীদের প্রত্যেককে তিনি একের পর এক সমালোচনা করবেন। হ্যাঁ, আমরা ধীরে ধীরে যাব, সেই সময় যাব। সেই সময় শুরু হচ্ছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে সেই সময় শুরু হচ্ছে এবার। চলুন প্রথমে কার কথা বলি? প্রথমে বলি এক আশ্চর্য মানুষের কথা। আবার বলি, যিনি বারবার করে বলেছিলেন আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছি, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। তিনিও এক বাঙালি, বিবেকানন্দ। তিনি একথাও বলেছিলেন স্পষ্ট করে যে কোটিমাত্র বস্ত্র সম্বরণ করিয়া তোমরা ভারত মাতার শৃঙ্খল মোচনে ব্রতী হও। তিনি একথাও বলেছিলেন। এই সিমলেতে শহরে বীরাষ্টমী চালু করেছিলেন তিনি। বাঙালির বীরত্ব পুনর্জাগরিত করার চেষ্টা করেছিলেন। সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতা পাপ, অপরকে ভালোবাসা ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ। সুস্থ জীবনে বাঁচতে এই রাস্তায় একান্ত কাম্য। কিন্তু না, এই বাণীর কথা শুনলে আমাদের অভ্যাস চলে গেছে, আমরা শুনতে চাই না, আমাদের ভালো লাগে না। আমরা তখন হালকা যে অন্তঃসার শূন্য মনোরঞ্জন, সেদিকে ঘুরে যাই। বরং চলুন একটু শুনি সেই সব বাঙালির কথা, সেই সব ভারতীয়ের কথা, যাদের কথা শুনলে আজকের এই 74 পা দেওয়া স্বাধীনতার পুণ্য লগ্নটি আপনার কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। কেমন করে এসেছিল সেই স্বাধীনতা? এই তিনজনের নাম আপনারা শুনেছেন। বিনয়, বাদল, দীনেশ। 8ই ডিসেম্বর 1930 ব্রিটিশ শাসনামলে ভারতের রাজধানী কলকাতার প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিং শব্দের মতো সেদিনেও গমগম করছিল। সকলেই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে ইংরেজি পোশাক পরা 3 বিশেষ ব্যক্তি আবিষ্কার করলো। হঠাৎ করে তারা ঢুকে পড়ার পরে তারা কি করলো? একেবারে অলিন্দে ঢুকে পড়ে
চার্লস টেগার্টকে আর সিমসনকে মারার জন্য একের পর এক গুলি বর্ষণ করতে শুরু করলো। গুলি বর্ষণ করে কি হলো? ঘটনাস্থলে বাদলের মৃত্যু হলো, বিনয়ের মৃত্যু হলো, আর দীনেশ, তাকে গ্রেপ্তার করলো ইংরেজ পুলিশ। যখন দীনেশকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যখন রাখা হয়েছে কারাগারের অন্তরালে, বিশ্বাস করবেন, কারাগারে থাকাকালীন তার ফাঁসির হুকুম হয়ে যাওয়ার পর দীর্ঘ 3 মাস সময় তার ওজন বেড়েছিল। সে প্রতিদিন ভারত মাতার পূজা না করে অন্ন গ্রহণ করতো না। তার ওজন বেড়েছিল, যেখানে আশঙ্কায়, মানুষের মৃত্যু ভয়ের আশঙ্কায় গলা শুকিয়ে আসে, ওজন কমে যায়, মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যায়। দীনেশের হয়নি। এবারে আসুন শহীদ ক্ষুদিরাম বসুর কথা। কদিন আগে গেল না তার ফাঁসি দেওয়ার দিন। আমরা কি বলি কথায় কথায় ক্ষুদিরাম বসুর সম্পর্কে? কেউ একজন কোনো ভালো কাজ করলে বলি অমুক বুক লোকটা ক্ষুদিরাম হয়ে গেল। তারপরে চলুন আরো একটু শুনি, আরো একজনের কথা শুনি। 7ই সেপ্টেম্বর 1932 গভীর রাত্রে মহলডিহা নামের একটি জায়গাতে একটা দল বেরিয়ে পড়ল জঙ্গলে যাওয়ার জন্য। সেই দলে রয়েছে যতীন্দ্রনাথ, চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। 8ই সেপ্টেম্বর সারাদিন কেটে গেল জঙ্গলে জঙ্গলে ঘুরে। সারা রাত পায়ে হেঁটে 9 সেপ্টেম্বর ভোরবেলা পৌঁছলেন বালেশ্বর নদীর বুড়িবালামের উপকণ্ঠে। সাঁতার কেটে নদীর ওপারে গিয়ে যুদ্ধের পক্ষে মোটামুটি উপযুক্ত শুকনো একটা ডোবার মধ্যে আশ্রয় নিলেন। বিপরীত পক্ষে কারা? চার্লস টেগার্ট, কমান্ডার রাদারফোর্ড, জেলা ম্যাজিস্ট্রেট কিলভি, অসংখ্য সশস্ত্র সামরিক বাহিনী নিয়ে পুলিশ এসে হাজির হলো। পরীক্ষার আড়ালে বাঘাযতীনের নেতৃত্বে মোট 5 জন, হাতে একটা করে মাউজার পিস্তল। যুদ্ধ শুরু হলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। এই যুদ্ধের এমন নজির ইতিপূর্বে দেখেননি বলে মেনে নিয়েছেন প্রত্যক্ষদর্শী ইংরেজ কুশীলবরা। 9 সেপ্টেম্বর 1915 সালে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে অবসান হলো এই যুদ্ধে। আর পরদিন বালেশ্বর সরকারি হাসপাতালে যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখনও রক্ত বমি হচ্ছে। হেসে বললেন, এত রক্ত ছিল নাকি আমার শরীরে? ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে। অবনীন্দ্রনাথ ঠাকুর যে দেশমাতৃকার ছবি আঁকবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠে যে দেশমাতৃকার বর্ণনা করবেন, সেই দেশমাতৃকাকে নিজের সমস্ত রক্ত এবং প্রাণ অর্পণ করে গেলেন যতীন, শহীদ যতীন দাস। তারপর আরেকজনের কথা শুনবেন না? অবশ্যই শুনবেন, অবশ্যই জানেন, তাকে আমরা মূর্তি করে রেখে দিয়েছি। কিন্তু একবারও বলিনি, একবারও ভাবিনি তার আদর্শ কি ছিল, তিনি কি কথা বলেছিলেন। আজকে স্বাধীনতার ৭৪তম বর্ষপূর্তিতে তার কথা মনে পড়ে যায়। 23 জানুয়ারি 1897 জন্ম হয়েছিল, মৃত্যু এখনো হয়নি। 1897 সালে জন্মেছেন, 2020 সাল, এখনো তার মৃত্যু হয়নি। কেন মৃত্যু হয়নি? একটা ছোট্ট দৃশ্য দেখুন না, ছোট্ট একটা দৃশ্য দেখুন। জানেন, অতলান্তিক মহাসমুদ্রের নিচে একটা সাবমেরিন থেকে আর একটা সাবমেরিনে তিনি যাচ্ছেন। কেন যাচ্ছেন? তিনি জার্মানিতে গেছিলেন, সেখানকার সহায়তা নিতে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল বলে বিপক্ষ শক্তি পেলেন না, সেখান থেকে জাপানে যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই দেশকে স্বাধীন করার জন্য। কেন যাচ্ছেন? জাতির পিতা বলে পরবর্তীকালে যিনি পরিচিত হবেন, তিনি অন্যায়ভাবে তাকে কংগ্রেস থেকে সরিয়ে দিতে বাধ্য করেছেন ফরওয়ার্ড ব্লক দল তৈরি। কেন চলে যাচ্ছেন সুভাষচন্দ্র? তিনি নাকি নাৎসি মতবাদের সমর্থক। তিনি তখন যেন তেন প্রকারেণ আজাদ হিন্দ ফৌজ তৈরি করে প্রথম ভারতের স্বাধীনতার স্বাধীন পতাকা উড়িয়েছেন ইয়াঙ্গনে। কিন্তু সেই স্বাধীনতাকে স্বীকৃতি দিতে আমরা ব্যর্থ হয়েছি। পরবর্তীকালে যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একথাও বলেছেন, যদি সুভাষ দেশে ফিরে আসে, আমি প্রথম তরোয়াল খুলে তাকে আটকাতে যাব। আর গান্ধী সমর্থন করেছেন তাকে।
এর মধ্যে আরো দু একজনের কথা বলতে ভুলে গেলাম। স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক তরুণ ছেলে, 24 বছর বয়স, ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেছিল। তার নাম ভগৎ সিং। বিচারে তার ফাঁসি হয়েছিল। তার দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি, ভারতের সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল। এইটুকুই কাহিনী, এইটুকুই বলার। কিন্তু সুভাষচন্দ্রের কথা এখনো শেষ হয়নি, কোনোদিন শেষ হবেও না। স্বাধীন হয়েছি আমরা, 73 বছর পেরিয়েছে আমাদের স্বাধীনতার, কিন্তু আজও পর্যন্ত তার মৃত্যু রহস্য খোলসা করে আমাদের কেউ এখনো বলেনি। তাহলে একটি মত বলে রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে নাকি মৃত্যুবরণ করেছেন নেতাজি। আরেকটি মত বলে বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা জাপানে নেতাজির চিতাবর্ষ পরীক্ষা করে জানা গিয়েছে চিতাবর্ষ নেতাজির নয়। আবার কেউ বলে ভারতবর্ষেও নেতাজির তুমুল জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একদল উচ্চতলার ভারতীয় নেতা জওহরলাল নেহরু সহ ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, তাই তাকে কেউ কোনোদিন খুঁজে পায়নি। আজও পর্যন্ত নেতাজির প্রকৃত মৃত্যু রহস্য যা কিছু ভারত সরকারের কাছে আছে আমরা জানতে পারিনি। বারবার জানতে চেয়েছি, জানতে পারিনি। তাহলে শহীদের রক্তের কাহিনী, শহীদের আত্মত্যাগের কাহিনী, ভারত মাতার চরণে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার কাহিনী সমাপ্ত হয় না। চলুন ফিরে যাই যেখানে রেখে এসেছিলাম। ওই বুদ্ধ আর চন্দ্রগুপ্ত কথোপকথন করছিলেন। চন্দ্রগুপ্তের মৃত্যুর আগে শ্রবণ বেলগোলাতে, কেরালা, তিনি স্থির করেছিলেন তিনি প্রায় প্রবেশনে দেহত্যাগ করবেন। চলুন ফিরে যাই তাদের কাছে। বুদ্ধ বলছেন, অমিতাভ বুদ্ধ বলছেন, ওই তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, একটা বিশেষ দিন এসেছে। কি দিন এসেছে? তাকিয়ে দেখো, বহু কাণ্ডের পরে অনেক মৃত্যু, অনেক আত্মত্যাগ, অনেক হত্যা, অনেক ষড়যন্ত্র, অনেক অসুয়া, অনেক ঈর্ষা, অনেক কিছুর পরে তাকিয়ে দেখো একটা তারিখ এসেছে, 14ই আগস্ট রাত, 1947 সাল, 17 নম্বর ইয়র্ক রোড, জওহরলালের বাসভবনে তখন আরেকটা বিপর্যয়ের ছবি ফুটে উঠেছে। রাতে ডিনারের জন্য তৈরি হচ্ছেন জওহরলাল, সঙ্গে রয়েছেন কন্যা ইন্দিরা আর সরোজিনী নাইডু। হঠাৎ টেলিফোন বেজে উঠল। ছুটে গেলেন জওহরলাল টেলিফোন ধরতে। খানিকটা উত্তেজিত, তার গলার স্বর ভাঙা, চেঁচিয়ে কথা বলছেন, চিৎকার করছেন। ভাঙা যেটুকু শোনা গেল দূর থেকে, তাতে বোঝা গেল তিনি খুব উদ্বিগ্ন। কিন্তু কি এমন ঘটেছে? খানিক পরেই ফিরে এলেন জওহরলাল। মুখটা সাদা হয়ে গেছে। খানিকক্ষণ গুম হয়ে বসে রইলেন তিনি। কিন্তু কি ব্যাপার, কথা বলছেন না তো? খানিক পরে চোখে জল নিয়ে তিনি তাকালেন মেয়ের দিকে। দুজন মহিলাই দেখতে পেলেন তার চোখে জল চিকচিক করছে। আবেগটা সামলে নিলেন জওহরলাল। বললেন, লাহোর শহরের পুরনো মহল্লায় হিন্দু আর শিখদের বাড়ি থেকে কলের জলের লাইন কেটে দেওয়া হয়েছে। ভাদ্র মাসের এই গুমোট গরমে এক ফোঁটা খাবার জলও পাচ্ছে না বাচ্চারা, তাই তৃষ্ণা মেটাতে দৌড়ে দৌড়ে ঘুরছে শিশু আর মেয়েরা। এক বালতি জলের জন্য হাহাকার করছে তারা। তারই সুযোগ নিচ্ছে উন্মত্ত জনতা, কুপিয়ে মারছে অসহায় শিশু আর নারীদের, পাড়ায় পাড়ায় আগুন লাগাচ্ছে। ইতিমধ্যে শহরের 12-13টা অঞ্চল দাউ দাউ করে পুড়ছে। স্তম্ভিত হয়ে গেলেন জওহরলাল ঘটনার বর্ণনা দিতে গিয়ে। মেয়ের দিকে তাকিয়ে কোনো রকমে বললেন, আর খানিকক্ষণ পরেই স্বাধীন হবে দেশ। বেতারে আমাকে বলতে হবে যে আমি দারুণ খুশি, কিন্তু কি করে এমন একটা নির্জলা মিথ্যে বলবো যখন আমি জানতে পারছি অমন সুন্দর লাহোর শহরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মাথায় রাখুন, তার আগের দিন, অর্থাৎ সেই দিন, অর্থাৎ 14ই আগস্ট 1947, ইতিমধ্যেই ভারতের মাঝখান থেকে বুককে দুয়াতখানা করে স্বাধীনতা দেওয়া হয়েছে একটি ভূখণ্ডকে, যে ভূখণ্ডের অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না।
তারা ভারতকে আশ্রয় করে ভারতের কাছ থেকে নিজেদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে ভারতীয়দেরই হত্যার পর হত্যা করে চলেছে। একের পর এক ট্রেন এসে উপস্থিত হয়েছে মৃতদেহ 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 বোঝাই হয়ে। উইলিয়াম র্যাডক্লিফ একটি কলমের খোঁচায় স্থির করে দিয়েছেন কি হবে ভারতের ভবিষ্যৎ, স্থির করে দিয়েছেন কি হবে ভারতের ভবিষ্যৎ। তারপর চলুন ফিরে যাই, জওহরলাল নেহরু সেই ডিনারের দৃশ্যটা দেখবেন না, বাকিটা শুনবেন না। নেহরু উঠে দাঁড়িয়েছেন ঐতিহাসিক সমাবেশে তার বক্তব্য শোনাবার জন্য। কি বলবেন তিনি? খানিক আগেই লাহোর থেকে টেলিফোনে দাঙ্গার খবর পেয়েছেন, আজকে সমাবেশের উপযুক্ত ভাষণটাও লিখে ফেলতে পারেননি। তবে সেদিন তিনি যা বললেন সেটাই কি তার হৃদয়ের কথা? নেহরু বলেছিলেন, বাংলা করলে যা দাঁড়ায়। অনেক বছর আগে ভাগ্যের সঙ্গে বোঝাপড়ার একটা শপথ আমরা নিয়েছিলাম। আজ সময় হয়েছে সেই শপথটা পালন করার। হয়তো হুবহু পালন করা হবে না, তবে তাৎপর্যমণ্ডিত হবে আমাদের এই চেষ্টা। যখন মধ্যরাতের ঘণ্টা বাজবে, ঘুমিয়ে থাকবে সমস্ত পৃথিবী, তখন আমরা জেগে উঠব, ফিরে পাবো আমাদের মুমূর্ষু জীবন, দেশ স্বাধীন হবে। কিন্তু বিজয়লক্ষ্মীর কাছে তিনি আক্ষেপ করে বলেছিলেন, যা করতে চেয়েছিলাম তা তো হলো না, যা চেয়েছিলাম তা তো হলো না, সত্য, সত্যিকারের সত্য তো প্রতিষ্ঠা পেল না। নেহরু যখন বলে চলেছেন, কি বলে চলেছেন? কোনো জাতির জীবনে এমন একটা মুহূর্ত কচিত আসে যখন আমরা পুরনোর দিকে থেকে নতুনের দিকে পা ফেলি, যখন একটা যুগের শেষ হয়ে যায়, এক জাতির হৃদয় মন দীর্ঘদিনের পীড়ন থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই বইটি ল্যারি কলিন্স, ডমিনিক ল্যাপিয়ের দুজনে লিখছেন ফ্রিডম অ্যাট মিডনাইট। তাতে নেহেরুর এই কথাগুলি আছে, কিন্তু যে কথাগুলো নেই, যে সত্যটাকে চেপে যাওয়া হলো, যে সত্যকে লুকিয়ে যাওয়া হলো, সেই সত্য কখনো কোনোদিন ইতিহাস প্রকাশ করল না। স্বাধীনতার পরে আজকে ৭৩তম বছর পার হয়ে আমরা ৭৪-এর দিকে যাচ্ছি। কোন স্বাধীনতা আমাদের এই সবুজ, এই গেরুয়া আর এই সাদার সঙ্গে মিলিয়ে রেখেছে? সে প্রশ্ন ওঠে। যে স্বাধীনতা আজও আগ্রাসনবাদীদের ইতিহাসকে বারবার করে পড়তে শেখায়, সেই স্বাধীনতা আমার স্বাধীনতা নয়। যে স্বাধীনতা আজও আমাকে আমার শিকড়ের কাছে ফিরতে দেয় না, সেই স্বাধীনতা আমার স্বাধীনতা নয়। তবুও স্বাধীনতাই। যে স্বাধীনতা একটি দেশকে দুটো টুকরো করে ভাগ করে দিয়ে, ধর্মের নামে ভূখণ্ডকে ভাগ করে দিয়ে, তারপর সেই ধর্মের আগ্রাসনের জন্য বারবার করে আমাদেরই বুক পেতে দিতে বলে, সেই স্বাধীনতা নিয়ে প্রশ্নবিদ্ধ চিহ্ন থেকে যায়। সেই প্রশ্নবিদ্ধ চিহ্নটুকু আজকে থাকুক। যতজন মানুষই আছেন তাদের প্রত্যেকের কাছে আবারও মনে করিয়ে দেব, শ্রবণ বেলগোলার সেই দৃশ্যটির কথা মনে করাবো, যেখানে স্বয়ং বুদ্ধের সঙ্গে কথা বলছেন চন্দ্রগুপ্ত মৌর্য। সেখানে তিনি প্রশ্ন করছেন, বারবার জানতে চাইছেন, আপনি কোন ধর্মের কথা বলছেন? বুদ্ধ বলছেন, আমি কোনো ধর্মের কথা তো বলিনি। আমি কি কখনো কোনো ধর্মের কথা বলেছিলাম? না, আপনি মানব ধর্মের কথা বলেছিলেন। তাহলে কি আমাদের দর্শন? আমাদের দর্শন তো মানব ধর্ম, বসুধৈব কুটুম্বকম। আমাদের কৃষ্ণ কি বলেছেন? বসুধৈব কুটুম্বকমের পাশাপাশি সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তিনি কি নিজেকে স্মরণ করতে বলেছেন? না, ক্ষুদ্রার্থে নয়। তিনি বারবার করে একটা কথাই বলেছেন। তিনি বলেছেন, এই দর্শনকে, যা মানব দর্শন, তাকে স্মরণ করো। তাহলে আসুন অবতার বরিষ্ঠায় প্রশ্নে শ্রীরামচন্দ্রের কথা বলি। তিনি কখনো বলেছেন যে তাঁর ধর্ম পালন করতে না? তাহলে প্রজাপুঞ্জের কথায় স্ত্রীকে ত্যাগ করে তিনি বদনাম করতেন না। তিনি কি করেছেন? রাজধর্ম পালন করেছেন। আর রাজধর্ম পালন করেছেন বলেই তিনি স্থির করেছেন, যখন তার বেঁচে থাকার অধিকার নেই, তাদের জন্য এগোননি। আমার ইতিহাস, আমার দর্শন, আমার শাস্ত্র, সর্বোপরি আমার যা কিছু
নিজস্বতা, আমার শিকড় আমাকে এই শিক্ষা দেয়। আজকের এই কঠিন পৃথিবীতে স্বাধীনতার ৭৪ দিকে এগোতে এগোতে যখন সূর্যের ভারতের কথা দেখতে পাই, তখন সেই সূর্যের ভারতে আমরা দেখতে পাই পরিষ্কার চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে, যুগে যুগে কালে কালে এক কথা বারবার করে বলা হয়েছে, সংহত হও, সংহত হও। সংহতি তোমার একমাত্র মানসিকতা, একমাত্র মানবিকতা। আজকে সেই সংহত হওয়ার সময়, আজকে নিজের আসল দর্শন আর পরিচয়কে জানার সময়। আসুন সেই জানার চেষ্টাটা করি। আর জানার চেষ্টা করতে গিয়ে আমি জানি না আপনারা কতটা গ্রহণ করবেন বা গ্রহণ করবেন কিনা। আমি জানার চেষ্টা করতে গিয়ে শুধু পরিশেষে সকলকে অনুরোধ করব, সকলকে বলবো যে দেখুন, এই হচ্ছে আমাদের আসল পরিচয়। সে পরিচয় আমরা মানি কতটা সেটা প্রশ্ন নয়, আমরা মানতে পেরেছি কতটা সেটাই হচ্ছে আসল প্রশ্ন। তাই আসুন সেইটুকুই থাক, এই পরিচয়টুকু থাক।